গোটা দেশের মানুষ যখন গেরুয়া জ্বরে আক্রান্ত, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গেরুয়া ভয়ে আতঙ্ক। কেন এমনটা বলছি আপনাদের দেখাতে চাইবো। ডিডি নিউজের লোগোর গৈরিকীকরণে ক্ষুব্ধ মমতা, নির্বাচন কমিশনের কাছে পুরানো রং ফেরানোর দাবি। দূরদর্শনের হিন্দি চ্যানেলের লোগোর রং বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা দাবি করেছেন অবিলম্বে পুরনো নীল রং ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ করতে হবে। শনিবার সন্ধ্যায় তার এক্স হ্যান্ডেল, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দেশে যখন লোকসভা ভোট চলছে তখন দূরদর্শনের লোগোর গৈরিকীকরণে আমি স্তম্ভিত, এটা একেবারেই বেআইনি। বাংলার মুখ্যমন্ত্রী আরো বলেছেন কিভাবে নির্বাচন কমিশন এই গেরুয়াপন্থী কাজে অনুমতি দিল, যখন গোটা দেশের মানুষ ভোটের আবহে রয়েছে। অবিলম্বে আসল নীল রং দূরদর্শনের লোগোই ফিরিয়ে আনতে হবে। দূরদর্শনের লোগো নাকি গেরুয়া করে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। গেরুয়া খারাপ? ইলেকশন চলাকালীন এটা না, গেরুয়াতে ওনার এত রাগ কেন? হিন্দুদের দাঙ্গাবাজ বলেন কেন? উনি তো বড় দাঙ্গাবাজ, জালি হিন্দু। উনি তো নিজে মুসলমান ভোট পাওয়ার জন্য এগুলো করছেন। মুসলমানদের চাকরি দেননি, শিক্ষা দেননি। পরিযায়ী শ্রমিক হিসাবে বেশিরভাগ মুসলিম বাইরে বিজেপি রাজ্যে কাজ করে। লাশ এলে ববি হাকিমকে আর সাবিনা ইয়াসমিনকে পাঠায় 2 লাখ করে টাকা দিয়ে। আচ্ছা, আপনাদের প্রশ্ন তুলি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই গেরুয়া রং, কিংবা গেরুয়া ছেড়ে দিন, এটা তো কার্যত কমলা রং। এই কমলা রংটা এত অপছন্দ কেন? ভারতের জাতীয় পতাকার মধ্যেও তো কমলা রং রয়েছে। এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের যে প্রতীক বা সিম্বল, সেখানেও তো কমলা রঙের অস্তিত্ব রয়েছে। তাহলে বারবার যেখানেই কমলা রং দেখেন তা নিয়েই কেন প্রশ্ন ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রীর? তিনি তো আমাদের রাজ্যের সব জিনিসকে নীল সাদা করে দিয়েছেন। মেট্রো স্টেশন থেকে ওভারব্রিজ, পুল, সবকিছুই যেখানেই যাবেন নীল সাদা রং। সেটাই বা তিনি কেন করেছেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের জবাবে প্রচুর কিন্তু কমেন্ট ধেয়ে এসেছে। তার মধ্যে অনেকে লিখছেন একটা ছবি পোস্ট করে, দিদি ইউ অলসো জয়েন্ট বিজেপি, ওয়াই ডু ইউ থিঙ্ক স্যাফরন বিলংস টু বিজেপি? বলছেন যে আপনি কি বিজেপিতে যোগদান করেছেন, তাহলে আপনি কেন গলায় স্যাফরনের বিজেপি উত্তরীয় পরে রয়েছেন? এবার আপনাদের দেখাবো যে দূরদর্শন যখন প্রথমবার আত্মপ্রকাশ করেছিল, সেই কাছাকাছি সময় 1982 সালের একটি লোগো আপনাদের সামনে দেখাচ্ছি। আচ্ছা দেখুন তো সেই সময় কি রং ছিল। সেই সময় তো দূরদর্শনের এই রং ছিল কমলা। সেই একেবারেই প্রাচীন কাল থেকেই তো দূরদর্শনের রং কমলা ছিল। মাঝে মাঝেই তারা রং পরিবর্তন করে। এ নিয়ে আপত্তির কি রয়েছে? দূরদর্শনের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমরা বিভিন্ন সময়ে আমাদের লোগোর রং পরিবর্তন করে এসেছি, এবং যেহেতু হলুদ, কমলা বা কালো এগুলো বেশি চোখে লাগে বলে এই ধরনের রং ইউজ করা হয়েছে। তারা জানিয়েছেন যে আমরা তো প্রচুর যন্ত্রপাতিরও উন্নতি করেছি, সেগুলো তো অনেক রিপ্লেস করেছি। কই সেগুলো নিয়ে তো আপনারা কেউ আলোচনা করেন না। অহেতুক একটি বিষয়কে নিয়ে কেন রাজনীতিতে আনা হচ্ছে বলে প্রশ্ন তুলেছেন দূরদর্শনের কর্তারা। আপনাদের বলতে চাইবো, লোকসভা নির্বাচনের সবেমাত্র প্রথম দফা হয়েছে। পশ্চিমবঙ্গের 42টি কেন্দ্রের মধ্যে মাত্র 3টি কেন্দ্রতে নির্বাচন বা ভোট গ্রহণ করা হয়েছে, এবং সেক্ষেত্রে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয় মিছিলও বের করে দেওয়া হয়েছিল উত্তরবঙ্গে। যদি এতটাই তৃণমূল কংগ্রেস কনফিডেন্ট হয়ে থাকে, তাহলে কোনো একটা লোগোর রং কমলা হলো না নীল হলো না সবুজ হলো, তাতে যায় কি আসে? তাহলে কি শুধুমাত্রই এই সমস্ত বিজয় মিছিল, ভোটের পরের দিন বা ভোটের দিনই বিজয় মিছিল, শুধুমাত্রই রাজনৈতিক স্টান্ট? তা যদি না হয় তাহলে এই ছোট ছোট বিষয়গুলো মুখ্যমন্ত্রীকে এতটা ভাবিত করবে কেন? আপনাদের শোনাতে চাইবো বিরোধী দলনেতা এই মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যে বিজয় মিছিল উৎসব পালন করা হয়েছে সে নিয়ে কি বক্তব্য রেখেছেন। নির্লজ্জ তৃণমূল কংগ্রেস, তারা জানে এই নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তাই দোকান কাটা মমতা ব্যানার্জির পার্টি গতকাল ভোটের পরে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে
তথাকথিত আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল করেছে। আপনাদের আমি বলে রাখি, গতবারে যে ভোটে এই 3টি আসন আমরা পেয়েছিলাম, তার থেকে দ্বিগুণের বেশি ভোটে এই 3টে আসনে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে মানুষের আশীর্বাদে। আমাকে সাংবাদিকরা যখন গতকাল প্রশ্ন করেছিল, তখন আমি বলেছিলাম আজকের নির্বাচনের নির্যাস হলো রাষ্ট্রবাদীরা 3 আর চোরেরা 0। চোরেরা বড় 0 পেয়েছে। আমি শুনলেন, আপনাদের শোনালাম বিরোধী দলনেতার বক্তব্য। আপনাদের এবার শোনাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য। তিনি বিভিন্ন জনসভা থেকে এখন প্রায় নিয়ম করে বলছেন যে ওরা এই সমস্ত ভাঁওতাবাজি করছে, যে সমস্ত ওপিনিয়ন পোল বা সার্ভে বেরিয়েছে ওগুলোকে বিশ্বাস করবেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিশ্বাস করেন এবারের নির্বাচনে বিজেপি 200 পার করবে না। যেমনটা ঠিক বিধানসভার নির্বাচনে আপকি বার 200 পার বলে 80 ক্রস করতে পারেনি বিজেপি, ঠিক এবারেও 200 ক্রস করতে পারবে না বলে মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলছেন। শোনাবো সেই বক্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতটা যখন আপনি কনফিডেন্ট, তাহলে কেন এই ছোট ছোট ইস্যু সেগুলো পর্যন্ত আপনাকে বিচলিত করছে? শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য। বেঙ্গল ইলেকশনে বলেছিল ইসবার 200 পার, 80ও পার হতে পারেনি। আর এবার বলছে ইসিবার 400 পার। সারা ভারতবর্ষে 200 সিটও পাবে না। নিশ্চিন্তে থাকুন, ওটা কাগজের সার্ভে, বিজেপির সার্ভে, টাকা খাওয়ানোর সার্ভে, মিথ্যে কথা বলার সার্ভে, ভাওতা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ভিডিও তৈরি করার সার্ভে, সোশ্যাল নেটওয়ার্কে কোটি কোটি টাকা ঢালছে। তার কারণ বিজেপি মানুষের পকেট কাটে আর নিজের পকেট ভরে, এটা ওদের কাজ। ওই সার্ভে বিশ্বাস করবেন না, মানুষের চোখের দিকে তাকিয়ে দেখুন, মাটির দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝবেন এবার বিজেপি আসছে না, এবার বিজেপি আসবে না। আগে তো 200 পাক, আগে 200 পাক, তারপরে সাঁতার কাটবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন, এবং কি অদ্ভুতভাবে আপনাদের শোনাবো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ছোট্ট মন্তব্যের প্রতিবেদন। সেখানে রাহুল গান্ধীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আরো এক কাঠি ওপরে। তিনি আবার মনে করছেন যে এবারের নির্বাচনে বিজেপি 150 ক্রস করতে পারবে না, এমনটাই কিন্তু রাহুল গান্ধী মনে করছেন। দেখতেই পাচ্ছেন লেখা আছে 400 পার তো অনেক দূরের কথা, বিজেপি কত আসন পাবে ভবিষ্যৎবাণী করলেন রাহুল। আসুন কয়েক লাইন আপনাদের পড়ে শোনায়। লোকসভা নির্বাচনে এবার 400 পারের ডাক দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এককভাবে বিজেপিকে 370 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে তারা। কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দাবি এবারের নির্বাচনে বিজেপি 150টির বেশি আসন পাবে না। এ নিয়ে বেশ কয়েকবার এমন দাবি করলেন রাহুল, বেশ কয়েকদিন আগেও এমন দাবি করেছিলেন তিনি। কাজেই বুঝতেই পারছেন অনেকটা কিন্তু মিল রয়েছে। দেখুন, রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় রাজনৈতিক ব্যক্তি আমি নই। নিশ্চিতভাবে তাদের রাজনৈতিক যোগ্যতার একেবারেই নখের থেকে নখের যোগ্যও নয়। কিন্তু এ কথা বলতে পারি আপনাদের সামনে, যে রাজনৈতিক দলগুলির রাম মন্দিরের আমন্ত্রণ পত্র ফিরিয়ে দেয়, তারা এই দেশে সংখ্যাগরিষ্ঠতা এত সহজে কোনো দিনই পাবে না। যতদিন না তারা তোষণের রাজনীতি বন্ধ করে একেবারেই সকলকে সমান চোখে দেখার মতো রাজনীতি শুরু করতে পারবেন, ততদিন পর্যন্ত তারা প্রত্যাখ্যাত হতেই থাকবে ভারতবর্ষের রাজনীতিতে, এবং সেটাই বিজেপিকে অবশ্যই অ্যাডভান্টেজিয়াস জায়গায় নিয়ে যাবে। আপনাদের শোনাতে চাইবো অমিত শাহের কথা। এই প্রথম দফার যে নির্বাচন হয়ে গেল, সম্ভবত 150টির কাছাকাছি আসনে নির্বাচন হয়েছে। সেই আসনগুলিতে নির্বাচন হওয়ার পর বিজেপি কি বলছে, তারা যথেষ্টই কনফিডেন্ট। এবং উত্তরপ্রদেশের মাটি থেকে দাঁড়িয়ে অমিত শাহ বললেন যে এই প্রথম দফার ভোটে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ঝুলিতে গিয়েছে 0 আসন। একেবারেই তার কনফিডেন্স ঝরে পড়লো। তবে এটা কি কৌশল কিনা সেটা হয়তো আগামী দিনই বলবে। শুনুন অমিত শাহের বক্তব্য। लोकसभा का चुनाव हो रहा है, पहले चरण का मतदान हो चुका है।
मैं पहले चरण का परिणाम व्रज वालों बताऊं आपको, क्या जानना है? जोर से बोलो, जानना है? मगर किसी को बताना मत, तो बताओ। पहले चरण में सपा कांग्रेस का सुपड़ा साफ हो गया। दूसरे चरण में भी यही यात्रा को आगे निकालकर उत्तर प्रदेश की जनता ने वृंदावन होते हुए काशी तक कमल को विजयी बनाना है, कमल को विजयी बना। আপনারা কি মনে করছেন? আপনারা হচ্ছেন একেবারেই জনগণ, যারা বা যাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের স্কোর কার্ড সেটা ঘোষণা করা হবে। তাই আপনারা কি সহমত পোষণ করছেন যে বিজেপি 150-র মধ্যে বা 200-র মধ্যে আটকে যাবে, নাকি আপনারাও বলছেন যে 400-র কাছাকাছি এবারে অন্তত পৌঁছে যেতে পারে বিজেপি? এবং তৃণমূল কংগ্রেস এই ছোট ছোট বিষয়গুলিতে যদি রিয়্যাক্ট করে, প্রত্যেকটি ক্ষেত্রেই যদি নির্বাচন কমিশনের উপর বারবার তোপ তারা ডাকতে থাকে, পঞ্চায়েত নির্বাচন যখন তারা করিয়েছিল, নির্বাচন কমিশনের যে ভূমিকা পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে, সেই জায়গায় দেশের নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে। কিন্তু রাজ্য পুলিশকেও বুথের মধ্যে জায়গা করে দিতে হবে। কেন শুধু বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে? সেই কারণেই নির্বাচন কমিশনকে অনিরপেক্ষ যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্ব, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে হয়তো অনিরপেক্ষতার চোখে দেখছে না। তার কারণ এই রাজ্যে পুলিশের ভূমিকা কি হতে পারে সেটা আমরা পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভার ভোট এমনকি প্রত্যেক দিন প্রত্যক্ষ করছি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য শোনাবো। তিনি তোপ দাগছেন নির্বাচন কমিশনকে যে কেন ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ব্যবহার করা হবে না। Commission, please. Why in Kuch Bihar election only the central forces are working, not even the state force, only from armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard? Why? How do you expect the impartial election, the pre-election, the fair election? You became a BJP commission. I am really sorry to say we are shocked. এরা চায় দেশ বিক্রি হয়ে যাক। পিসিমণি কাল ঘুমায়নি, কেন্দ্রীয় পুলিশ টাইট দিয়ে দিয়েছে। 288 কোম্পানি ছিল, সেকেন্ড ফেজে 400 কোম্পানি আসছে। 29টা কিউআরটি ছিল, সেকেন্ড ফেজে 400 কোম্পানি, 200টা কিউআরটি হচ্ছে, কুইক রেসপন্স টিম। রাজ্য পুলিশ কিচ্ছু করতে পারবে না। এই বেটা প্রদীপ যাদব, খুব সাবধান থাকুন। এই লড়াইটা মালদায় আমি দুপুর থেকে আছি সন্ধ্যে অবধি। পুরো পুলিশের সঙ্গে বিজেপির লড়াই, তৃণমূল নেই। আর গুন্ডামি করতে দেব না। শুনে রাখুন, কালিয়াচক লুট করবেন, সুজাপুর লুট করবেন, মানিকচক মথুরাপুর লুট করবেন, মিল্কি এনায়েতপুর লুট করবেন, ভেবে রেখেছেন বৈষ্ণবনগর লুট করবেন, ফরাক্কা শামশেরগঞ্জ লুট করবেন। এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বুথের মধ্যে অন্তত না প্রবেশ করতে দেওয়ার। তার কারণ একেবারেই পক্ষপাতমূলক আচরণ করতে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। গত পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকা তো একেবারেই অবাক করে দিয়েছে। তাই আপনারা কি এই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন? আপনারা কি মনে করেন যে পুলিশ প্রশাসনকে বুথের মধ্যে পারমিশন দেওয়া উচিত? আজকের পর্বে লিখে জানান। এনিওয়ে, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রাখলাম, এখনকার মতো এখানে শেষ করলাম।